প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সুস্বাগতম। তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমি মন্মথরঞ্জন ভক্ত, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, রামশীল কলেজ, কোটালীপাড়া, গোপালগঞ্জ। আজকে আমি তোমাদের ব্যবস্থাপনার মূলনীতি নিয়ে আলোচনা করব। ব্যবস্থাপনার মূলনীতি হচ্ছে মনীষীদের দীর্ঘদিনের আলোচনার, চিন্তা চেতনার ফসল। যে নীতির উপরে ভিত্তি করে ব্যবস্থাপনা শাস্ত্র পরিচালিত হয়ে থাকে, সেই নীতি বা পদ্ধতি সমূহকে বলা হয়ে থাকে ব্যবস্থাপনার মূলনীতি। আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফাওয়েল ব্যবস্থাপনার উপরে যে 14টি মূলনীতি প্রণয়ন করেছেন, ব্যবস্থাপনার সেই 14টি মূলনীতি এই ব্যবস্থাপনার মূলনীতি নামে পরিচিত। তাহলে আজকে আমরা ব্যবস্থাপনার 14টি মূলনীতির প্রথম মূলনীতি, তোমরা লেখো, কার্য বিভাজন ও কার্য বিভাগের নীতি। ব্যবস্থাপনার কাজ অনুসারে, কার্য বিভাগ অনুসারে প্রত্যেক কর্মচারী, কর্মকর্তা তার স্ব দায়িত্ব তার উপরে ভাগ করে দেওয়ার নীতিকেই বলা হয়ে থাকে কার্য বিভাগ ও কার্য বিভাজনের নীতি। একটা প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগ থাকে, বিভিন্ন উপবিভাগ থাকে। সেই প্রতিটি বিভাগ এবং প্রতিটি বিভাগের উপরে যার যে দায়িত্ব, যে দায়িত্ব সঠিকভাবে পালন করার সামর্থ্য এবং যোগ্যতা রাখে, সেই সামর্থ্য এবং যোগ্যতা অনুসারে সেই দায়িত্ব কর্তৃত্বভার অর্পণ করে দেওয়ার নীতিকেই বলা হয়ে থাকে কার্য বিভাজন ও কার্য বিভাগের নীতি। আচ্ছা, তাহলে আসো এবার বন্ধুরা, আমাদের দ্বিতীয়ত যে দায়িত্ব, কর্তৃত্ব ও দায়িত্বের সমতা রক্ষণ নীতি। তাহলে কর্তৃত্ব এবং দায়িত্বের সমতা রক্ষণ নীতি কি, আমাদের সেখানে আসতে হবে যে ব্যবস্থাপক তার অধস্তন কর্মীদেরকে যদি কর্তৃত্ব দেন, কর্তৃত্ব দেওয়ার সাথে সাথে, দায়িত্ব দেওয়ার সাথে সাথে তাকে কর্তৃত্ব ভার তাকে অর্পণ করতে হবে। এই দায়িত্বের সাথে যদি কর্তৃত্বের সমতা না থাকে, তাহলে দায়িত্ব সঠিকভাবে সম্পাদন করা সম্ভব হয় না। তাহলে দায়িত্ব কি আমাদের বুঝতে হবে? দায়িত্ব হচ্ছে কার্যভার অর্পণ করা, আর কর্তৃত্ব হচ্ছে সেই কার্য সম্পাদন করতে গেলে প্রত্যেক অধস্তন কর্মীর একটা ক্ষমতা থাকা দরকার। তোমরা উদাহরণস্বরূপ ধরে নিতে পারো, প্রিন্সিপাল স্যার আমাকে এই ক্লাস নেওয়ার দায়িত্ব অর্পণ করেছেন, এইটা হচ্ছে তার দায়িত্ব। এবং এই ক্লাস নিতে গেলে আমার কিছু ক্ষমতা দরকার, তোমাদেরকে শাসন করা দরকার, তোমাদেরকে ধমক দেওয়া দরকার, তোমাদেরকে কিছু নির্দেশনা দেওয়া দরকার। এখন স্যার যদি বলেন যে না, আমার শিক্ষার্থীদেরকে আপনি ধমক দিতে পারবেন না, তাদের কোনো নির্দেশনা দিতে পারবেন না, তাহলে কিন্তু আমার এই ক্লাস যথাযথভাবে দান করা সম্ভব হবে না, ক্লাস যথাযথভাবে নেওয়া সম্ভব হবে না। কারণ ক্লাস নিতে গেলে একদিকে দায়িত্বের সাথে সাথে কর্তৃত্বের যদি সমতা না থাকে, তাহলে কার্য সম্পাদন সম্ভব হবে না। ঠিক ব্যবস্থাপনার ক্ষেত্রেও ঊর্ধ্বতন যখন অধস্থানে কোনো কার্যের দায়িত্বভার অর্পণ করবেন, সেই দায়িত্বের সাথে তাকে কর্তৃত্বভার অর্পণ করতে হবে। আসো, আমাদের ব্যবস্থাপনার জগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের নীতি। কেন্দ্রীকরণ নীতি কি এবং বিকেন্দ্রীকরণ নীতি কি? ব্যবস্থাপককে কোনো কাজ সম্পাদন করতে গেলে তাকে উভয় নীতিই পালন করতে হবে। কখনো কেন্দ্রীকরণ নীতি পালন করতে হবে, কখনো বিকেন্দ্রীকরণ নীতি পালন করতে হবে, বা কোনো কোনো ক্ষেত্রে একই সাথে উভয় নীতিও প্রয়োগ করতে হতে পারে। তাহলে দেখো, আমাদের বুঝতে হবে কেন্দ্রীকরণ নীতি কি এবং বিকেন্দ্রীকরণ নীতি কি। ব্যবস্থাপক যখন কোনো কার্য সম্পাদন করবেন, অধস্তনদেরকে যখন কোনো নির্দেশনা প্রদান করবেন, তখন ঊর্ধ্বতন স্তর থেকে যখন কোনো নীতি সরাসরি, কোনো নির্দেশনা সরাসরি অধস্তনের উপরে অর্পিত হয়, তখন সেই নীতিকে বলা হয় থাকে কেন্দ্রীকরণ নীতি। আর ঊর্ধ্বতন যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন, সিদ্ধান্ত গ্রহণকালে অধস্তনদের সাথে আলাপ আলোচনা পরামর্শ করে তাদের মতামতের উপরে ভিত্তি করে যখন তিনি কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন, তখন সেই নীতিকে বলা হয়ে থাকে বিকেন্দ্রীকরণ নীতি। তাহলে কারখানায়
বিশেষ বিশেষ ক্ষেত্রে কখনো কেন্দ্রীকরণ নীতির প্রবর্তন করতে হয়, কখনো বা এই বিকেন্দ্রীকরণ নীতির প্রবর্তন করতে হয়। এমন কোনো ঘটনা ঘটে, এমন কোনো বিশেষ প্রেক্ষাপটে ব্যবস্থাপককে একাই সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, একাই কোনো নীতি গ্রহণ করতে হয়। যেমন দেখা গেল দেশে কোনো একটা বিশেষ সময়ে প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয়েছে, তখন ওই প্রধানমন্ত্রীকে সকল তার পার্লামেন্টারদেরকে নিয়ে আলোচনা সাপেক্ষে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় থাকে না, তখন জরুরি ভিত্তিতে তখন তাকে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। ব্যবস্থাপনার এই নীতিকে কেন্দ্রীকরণ নীতি বলে। বিশেষ ক্ষেত্রে এই কেন্দ্রীকরণ নীতি প্রয়োজন। আর যখন প্রতিষ্ঠানের জন্য সময় থাকে তখন সকলের আলাপ আলোচনা পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা যায়। সুতরাং তোমাদেরকে বুঝতে হবে যে একটা কারখানায় কখনো কেন্দ্রীকরণ নীতির প্রয়োজন, কখনো বা এই বিকেন্দ্রীকরণ নীতির প্রয়োজন। আদেশের ঐক্য নীতি, তাহলে ব্যবস্থাপনার আরেকটি অন্যতম মূলনীতি হচ্ছে আদেশের ঐক্য নীতি। আদেশের ঐক্য নীতি হচ্ছে এক্ষেত্রে একজন অধস্তনের জন্য আদেশদাতাই হবেন একজন। কখনো যদি একজন অধস্তন হয়, সেক্ষেত্রে যদি একজন একাধিক ঊর্ধ্বতন হয়, তখন সেখানে বুঝতেই পারো যে অধস্তন কিন্তু সমস্যা পড়ে যায়। কার নীতি সে পালন করবে, কার নির্দেশনা সে পালন করবে। তাহলে ব্যবস্থাপনার অন্যতম একটা নীতি হচ্ছে আদেশের ঐক্য নীতি। ঠিক একজন ঊর্ধ্বতন হবে এবং একজন অধস্তন হবে। একজন ঊর্ধ্বতন যেন একজন অধস্তনকে একটাই আদেশ করতে বলেন। একটা নির্দিষ্ট সময়ে যদি একজন অধস্তনকে একাধিক ঊর্ধ্বতন আদেশ প্রদান করে, তাহলে ব্যবস্থাপনা আমাদের সেই নীতি লঙ্ঘিত হবে। অধস্তন কি কাজ করবেন, কার নির্দেশনা সে অনুসরণ করবেন, এটা সে করতে পারবেন না। তাহলে আসো এর পরবর্তী আমাদের যে নির্দেশ হচ্ছে নির্দেশনার ঐক্য নীতি। তাহলে ব্যবস্থাপনার আরেকটা অন্যতম মূলনীতি হচ্ছে নির্দেশনার ঐক্য নীতি। ঠিক এখানে ওই রকম একজন ঊর্ধ্বতন একজন অধস্তনকে নির্দেশ প্রদান করলেন, কিন্তু নির্দেশ প্রদান সেই নির্দেশনার উত্তর পাইতে না পাইতে যদি সেই ঊর্ধ্বতন আবার অধস্তনকে আরেকটা নির্দেশ প্রদান করেন, দেখা যাচ্ছে পূর্বে যে নির্দেশ প্রদান করেছিলেন সেই নির্দেশনার ফল সে লাভ করে নাই, অধস্তন সেই কাজ তাকে জোগাড় করে দিতে পারেন নাই, কিন্তু সেই কাজের আগেই আবার তাকে আরেকটা নির্দেশ প্রদান করা হলো। ব্যবস্থাপনার ক্ষেত্রে যাতে এটা করা না হয়, ঊর্ধ্বতন যখন নির্দেশ প্রদান করবেন, নির্দেশ মোতাবেক কাজ সম্পাদন হবে, কাজ সম্পাদন হলে তারপরে আবার তাকে আরেকটা নির্দেশ প্রদান করতে হবে। তাহলে ব্যবস্থাপনার এই নীতিকে বলা হয়ে থাকে নির্দেশনার ঐক্য নীতি। এবার আসো বন্ধুরা, পরবর্তী মূলনীতি হচ্ছে জোড়া মই শিকল নীতি। এটাও ব্যবস্থাপনার একটা অন্যতম মূলনীতি। জোড়া মই শিকল নীতি হচ্ছে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন থেকে নিম্ন স্তর পর্যন্ত যাতে ঊর্ধ্বতন যখন কোনো নির্দেশ প্রদান করবেন, সেই নির্দেশ ধারাবাহিকভাবে একেবারে সেই প্রধান থেকে শুরু করে শ্রমিক স্তর পর্যন্ত যাতে চলে যায়। আবার সেই অধস্তন যখন কোনো কিছু চাইবেন ঊর্ধ্বতনের কাছে, সেই শ্রমিক স্তর থেকে যদি তার কোনো দাবি, যেমন ছুটি, তাদের কোনো বেতন বৃদ্ধির কথা, তার কারখানার কোনো উপকরণের কথা, এগুলো যদি ঊর্ধ্বতনের কাছে দাবি করেন, সে নিচের স্তর থেকে দাবি করলে সহজেই যাতে ঊর্ধ্বতন পর্যন্ত তার দাবি পৌঁছে যায়, দ্রুত তাড়াতাড়ি পৌঁছে যায়, এই নীতিকে বলা হয়ে থাকে জোড়া মই শিকল নীতি। সহজভাবে আমরা এটাকে কখনো কখনো সুষ্ঠু যোগাযোগ নীতিও বলে থাকি। মূল অর্থ হচ্ছে যাতে ঊর্ধ্বতনের সাথে অধস্তনের একটা সুসম্পর্ক থাকে। তাহলে এটা সুষ্ঠু যোগাযোগের মাধ্যমে এই সুসম্পর্ক বজায় থাকে, এবং এই বজায় থাকার নীতি হচ্ছে আমাদের জোড়া মই শিকল নীতি। এরপর আসো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই নীতি সম্পর্কে সবাই জানো, সাধারণ স্বার্থে নিজের স্বার্থ ত্যাগের নীতি। আমাদের শুধু ব্যবস্থাপনার ক্ষেত্রেই নয়, মনুষ্য জীবনের সকল ক্ষেত্রেই আমাদের এই সাধারণ স্বার্থে নিজের স্বার্থ ত্যাগ করতে হবে। আমরা ছোট সময়ে কবিতার ছন্দে পড়েছি, আপনারে লয়ে বিব্রত রহিতে আসি নাই কেউ অবনীর পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকেই আমরা পরের তরে।
একটা প্রতিষ্ঠানের জন্য ঠিক আমি ঊর্ধ্বতন, তুমি ঊর্ধ্বতন, অমুকে অধস্তন, অমুকে ছোট স্তরের ছোট চাকরি করেন, আমরা যেন কখনো তাদেরকে ছোট করে না দেখি, তাদের সময় সুযোগ পেলেই আমরা সেই ধমক না দেই। কারখানার যাতে উৎপাদন বৃদ্ধি পায় সেজন্য নিজের সামান্য ত্যাগ করেও কারখানার উত্তরোত্তর যাতে শ্রীবৃদ্ধি বৃদ্ধি পায়, এজন্য আমাদেরকে সমস্ত ক্ষেত্রেই দেখা যাচ্ছে আমাদের এই সাধারণ স্বার্থ ত্যাগ করতে হবে বৃহত্তম স্বার্থের জন্য। আসল শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী পয়েন্ট হচ্ছে আমাদের নিয়মানুবর্তিতার নীতি। একটি কারখানায়, একটা প্রতিষ্ঠানে, সকল প্রতিষ্ঠানে এই নিয়মানুবর্তিতার নীতি বজায় থাকতে হবে। সবাইকে একটা নিয়ম শৃঙ্খলার অধীনে চলতে হবে। আমরা যদি এই নিয়ম শৃঙ্খলা মোতাবেক আমরা না চলি, তাহলে আমরা ওই প্রতিষ্ঠানকে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব না। সুতরাং সবাইকে আমাদের এই নিয়মানুবর্তিতার নীতি অনুসরণ করতে হবে। তাহলে আমরা নিয়মানুবর্তিতার নীতি কি, আমাদের কি করা উচিত, কি করলে প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে। ঠিক কারখানার ক্ষেত্রে ব্যবস্থাপনা সেই কাজগুলো সুচারুরূপে সম্পাদন, কারখানার সমস্ত উপকরণগুলিকে যথাযথভাবে ব্যবহার করার নীতি হচ্ছে নিয়মানুবর্তিতা নীতি। শৃঙ্খলার নীতি, একটি প্রতিষ্ঠানে যে সকল উপকরণগুলো রয়েছে সেই উপকরণ সমূহকে, প্রতিষ্ঠানে যে সকল ঊর্ধ্বতন অধস্তন রয়েছে তাকে এমনভাবে সাজাতে হবে যাতে একটা উপকরণের সাথে আর একটা উপকরণের যাতে কোনো ক্রমে বৈসাদৃশ্য না হয়, একজন ঊর্ধ্বতনের সাথে আর একজন অধস্তনের যাতে কোনোভাবে সাংঘর্ষিক সৃষ্টি না হয়। ব্যবস্থাপনা এই নীতিকেই বলা হয়ে থাকে শৃঙ্খলা নীতি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে পরবর্তী নীতি হচ্ছে আমাদের ব্যবস্থাপনায় পারিশ্রমিকের নীতি। এই পারিশ্রমিকের নীতি হচ্ছে একজন ঊর্ধ্বতন প্রতিষ্ঠান থেকে কি পরিমাণে পারিশ্রমিক পাবে, একজন সিনিয়র অফিসার কি পারিশ্রমিক পাবে, একজন জুনিয়র অফিসার কি পারিশ্রমিক পাবে, একজন সুপারভাইজার, একজন শ্রমিক, প্রত্যেকের তার এই মজুরি এবং বেতনের জন্য একটা নিয়ম থাকে। ব্যবস্থাপনার এই নিয়ম নীতিই বলা হয়ে থাকে পারিশ্রমিকের নীতি। ব্যবস্থাপনার আর একটা অন্যতম নীতি হচ্ছে সাম্যের নীতি। এই সাম্যের নীতিকে আমরা ন্যায়পরায়ণতার নীতিও বলতে পারি। প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন তার অধস্তনদেরকে যেন বা মালিক পক্ষ যেন তার সবাইকে তার আপন মনে করে, সবাইকে যেন সবার প্রতি তার একটা আন্তরিকতা, সহানুভূতি, সহমর্মিতা, স্নেহ, ভালোবাসা এটা যেন দিয়ে রাখেন। ব্যবস্থাপনার এই নীতিটাই হচ্ছে সাম্যের নীতি। আসো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পরবর্তী নীতি হচ্ছে চাকরির স্থায়িত্বের নীতি। একটা প্রতিষ্ঠানে যখন তার অধস্তন কর্মীরা চাকরি করেন, তারা যদি জানতে পারে যে আমাদের এই প্রতিষ্ঠানের চাকরি আমি যদি যথাযথভাবে আমার দায়িত্ব পালন করি, তাহলে আমার চাকরি কখনোই যাবে না। তাহলে সে কিন্তু ওই প্রতিষ্ঠানকে নিজের মনে করে সে কাজ করবে। তখন এই নীতি যদি যখনই সে নিজের মনে করে কাজ করবেন, তখন সেই প্রতিষ্ঠানে কিন্তু উত্তরোত্তর শ্রীবৃদ্ধি অনেক বৃদ্ধি পাবে, প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পাবে, প্রতিষ্ঠানের বিশেষায়ন ঘটবে। তাহলে আমরা আমাদের প্রতিষ্ঠানগুলোতে ব্যবস্থাপনার এই নীতি অবশ্যই আমরা আমাদের এই ব্যবস্থাপনা ক্ষেত্রে এই চাকরি স্থায়িত্বের নীতির প্রয়োগ করতে হবে। আসো বন্ধুরা, আমাদের পরবর্তী হচ্ছে উদ্যোগের নীতি। এই উদ্যোক্তা কর্মক্ষেত্রে সবাই যদি তার এই প্রতিষ্ঠানে শ্রমিক কর্মচারী সবাই যদি মনে করে যে আমি এই প্রতিষ্ঠানের মালিক, এই প্রতিষ্ঠানে আমাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করতে হবে, এই উদ্যোগ তার ভিতরে যদি কাজ করে, তাহলে কিন্তু এই প্রতিষ্ঠানের উন্নয়ন করা সম্ভব হবে। সুতরাং আমাদের ব্যবস্থাপনার একটা অন্যতম নীতি হবে উদ্যোগ গ্রহণের নীতি, এবং সবাইকে এই উদ্যোগী মনোভাব নিয়ে প্রতিষ্ঠানের কাজগুলোর দিকে এগিয়ে যেতে হবে। আসো বন্ধুরা, আমাদের সর্বশেষ মূলনীতি হচ্ছে একতাই বল। ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ, একতাই শক্তি। সমগ্র বিশ্ব জুড়ে এই একতার জয়গান গাওয়া হয়েছে। ঠিক আমাদের কারখানায়ও আমরা সবাই দশে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ, দশের লাঠি একের বোঝা। আমাদের সবাইকে এই নীতির উপরে, এই মন্ত্রে দীক্ষিত হয়ে আমাদের প্রতিষ্ঠানে কাজ করতে হবে। তাসো আমরা হেনরি ফাওয়েল প্রদত্ত ব্যবস্থাপনার 14টি মূলনীতি নিয়ে আমরা আলোচনা করলাম। আমাদের এই মূলনীতিগুলো শুধু আমাদের কারখানায় না, আমাদের সংসার, সমাজ, জাতি, গোষ্ঠী, রাষ্ট্র সমস্ত ক্ষেত্রেই
আমাদের এই ব্যবস্থাপনার এই নীতি প্রয়োগ করতে হবে, আমাদের ব্যক্তি জীবনের প্রয়োগ ঘটাতে হবে। তাহলে আমাদের প্রতিষ্ঠানের উন্নয়ন হবে, দেশের জাতির উন্নয়ন হবে, আমাদের ব্যক্তি উন্নয়ন হবে এবং আমাদের এই আমরা একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। এই মহাদুর্যোগকালীন সময়ে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলো, এই আশাবাদ ব্যক্ত করে আমার এই অনলাইন ক্লাস শেষ করছি। ধন্যবাদ তোমাদের সবাইকে।